আদালত নির্দেশ দিলেও শুরু হয়নি এস আলমের জমি দখলের কাজ, প্রশাসক নিয়োগের দাবি। ৩৯৮ যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম হজ ফ্লাইট, সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা। এবং প্রতারিত হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী, ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়ার দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি রোগানা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। চট্টগ্রামে ব্যবসায়ী এস আলমের ১৪,০০০ অবৈধ জমি সরকারের দখলে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আদালত এরই মধ্যে ওই জমি জব্দের আদেশ দিলেও কাজ এখনো শুরু হয়নি। তার লোকজন এসব জমি হস্তান্তরের চেষ্টা করছেন বলে অভিযোগ। তাই প্রশাসক নিয়োগের দাবি স্থানীয়দের। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবে দেশের সব খাত থেকে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এস আলম ও তার পরিবার। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামে গড়েছে সম্পদের পাহাড়। চট্টগ্রামের ডাবলমুরিং, কোতোয়ালি, বাকলিয়া, বায়জিৎ সহ জেলার পটিয়া, কর্ণফুলী, সীতাকুণ্ড, হাটহাজারী, গাজীপুর এবং শ্রীপুরে থাকা প্রায় ১৪,০০০ শতাংশ জমি এখনও এস আলমের দখলে আছে। সেখানে আছে নানা ধরনের স্থাপনা, কোনোটির নির্মাণ কাজ শেষ হয়েছে, কোনোটির এখনও শেষ হয়নি। কিন্তু এসব জমি ও সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যার বাজার মূল্য ৩২৫ কোটি টাকা। এর আগে ১,৯৬৩ কোটি টাকা খেলাপি ঋণের অভিযোগে চট্টগ্রামের আদালত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সব শেয়ার জব্দেরও আদেশ দেন। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা সিকিউরিটি আছে তা সবগুলো করে শেয়ার। আর ৬ নম্বর বিবাদী হলো আব্দুস সামাদ লাবু, ওনার যত শেয়ার আল আরাফা ব্যাংকে আছে এগুলি সব ক্রোকের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সম্পদ সরকারের নিয়ন্ত্রণে আনতে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন। মানুষকে বিকেলে বাড়া দিছে, সে এই যে এলাকার মানুষকে বিকেলে বাড়া দিছে, নানান রকম নাম দিয়ে ব্যাংক ব্যালেন্স করে বুক করে এগুলো কি কাজ করছে? সরকার এগুলো প্রশাসক নিয়োগ করে এগুলো যদি টেক আপ না করে তাহলে তো অনেক কিছুই আর হদিস পাওয়া যাবে না, ডকুমেন্টগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দুদক কর্মকর্তা জানান, আশঙ্কার কারণ নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব সম্পত্তির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে নেবে। ওই অ্যাকাউন্টে যাতে টাকা তুলতে না পারে ওইটা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে বিএফএ জানিয়ে দেয়। আর বাকি জিনিসগুলো হচ্ছে এসকর্ম সম্পদ, যেগুলো প্লট ফ্ল্যাট যেগুলো আছে ওগুলো তো আলটিমেটলি সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, তাই না? হস্তান্তরের জন্য সাব রেজিস্ট্রি অফিসকে চিঠি দিয়ে দেওয়া হয় যে এই জিনিসগুলো তার নতুন কোনো রেজিস্ট্রেশন করা না হয়। এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা বিভিন্ন জায়গায় জমি, ফ্ল্যাট, প্লট, ভবন সহ ২০০ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। দুদক মহাপরিচালক জানান, অনুসন্ধানে নতুন করে আরও কোনো সম্পদ ও অর্থের সন্ধান পেলে তা চার্জশিটে যুক্ত করা হবে। এস আলম গ্রুপের নিজস্ব মালিকানাধীন বা তাদের কোম্পানির যে মালিকানাধীন যে সকল সম্পত্তি রয়েছে সেগুলি ক্রোক অ্যাটাচ করার জন্য বিজ্ঞ আদালত থেকে আদেশ সংগ্রহ করে সেই কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে। আরও যদি কোনো সম্পদের তথ্য আপনাদের নজরে আসে, আপনাদের কাছে থাকে, আপনারা যদি আমাদেরকে সেই তথ্য দেন, নিশ্চয়ই অনুসন্ধানকারী দল সেই বিষয়গুলো ক্রোক অ্যাটাচ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সুমাইয়া খান, ২১শে টেলিভিশন, ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আমলাদের এই মন্ত্রী নিয়োগ বাণিজ্য দুর্নীতি আর লুটপাট করে নিজ পরিবারের ভাগ্য উন্নয়নে শত শত কোটি টাকা কামিয়েছেন। আবার সেই টাকাই গড়েছেন সম্পদের পাহাড়। বিরোধী মত দমনে মামলা দিয়ে হয়রানি করা ছিল তার প্রধান কাজ। দর্শক, মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করে অল্প সময়ে বেশ উন্নতি করেছেন। আওয়ামী লীগের টিকিটে প্রথমবার সংসদ সদস্য ২০১৪ সালে, পরের বার বিনা ভোটে নির্বাচিত হয়ে পেয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। শুরু হয় প্রশাসনের উপর ভর করে তার প্রভাব বিস্তার।
প্রতিমন্ত্রী হয়েই শুরু করেন নিয়োগ বাণিজ্য, দুর্নীতি আর লুটপাট। যত দোষ হাসিনার কাছে, তার দাম তত বাড়ে। পরের মন্ত্রিসভায় পেয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব। জনগণের টাকাকে বিভিন্নভাবে হরিলুট করা হয়েছে, উন্নয়নগুলো হয়েছে যেগুলা জনকল্যাণে খুব একটা কাজে লাগেনি। ত্রাসের রাজত্ব, দুর্নীতির রাজত্ব মেহেরপুরে কায়েম করেছিল। আমলাদের মন্ত্রী হওয়ায় তিনি প্রশাসন ও আমলাদের নিয়ন্ত্রক হয়ে যান। স্থানীয় নেতা ও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যান ফরহাদ। তার স্ত্রী এবং ভাইও জড়িয়ে পড়েন নানা বাণিজ্যে। মেহেরপুরকে একটা লুটতরাজের জেলা হিসাবে প্রমাণ করছে। সাধারণ মানুষ ওনার ভয়ে কথা বলতে পারতো না। সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কঠিন হয়ে গেছিল সে সময়। এত প্রভাব যে মন্ত্রীর, তার বিরুদ্ধে কে যায়? বিরোধী দলমতকে দমনের জন্য প্রশাসনকে ব্যবহার করে হয়রানি করা ছিল তার নিয়মিত কাজ। আমরা প্রতিবেশী হওয়া সত্ত্বেও ওনার আমলে আমরা একটি রাত বাড়িতে ঘুমাতে পারিনি। এমন কোনো বিএনপির নেতা নাই যে তার দ্বারা মামলার শিকার হয়নি। পরিবারের 14-15 জনকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে চেয়েছিলেন ফরহাদ হোসেন। 14 থেকে 15 জন ওনার ভাগ্নি, আত্মীয় স্বজন, ভগ্নিপতি, ভাই, এদের মুক্তিযোদ্ধা বানানোর জন্য উনি একটা নীল নকশা তৈরি করল। কমিশন আর নিয়োগ বাণিজ্যের টাকায় মেহেরপুরের একতলা বাড়ি 2 তলা করেছেন। কর্মীদের জন্য বানিয়েছিল আলাদা ছাউনি। 5 আগস্টে সেসব ভেঙে দেয় জনতা। একসময় যে জায়গা ও বাড়ি গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত, তা আজও শুনশান। আজকে তার বাড়িটা জনশূন্য হয়ে গেছে, সেখানে আর কোনো জনগণ নেই, এমনকি তার বাসাটা দেখার মতো মানুষ নেই। হত্যা মামলায় ফরহাদ হোসেনের বসবাস এখন কারাগারে। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। শুরু হলো হজ যাত্রা। রাত 2:30টায় 398 জন যাত্রীকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে উড়াল দেয়। এর আগে আশকোনার হজ ক্যাম্পে কোনো দুর্ভোগ ছাড়াই পর্যায়ক্রমে ফ্লাইটের ইমিগ্রেশন সম্পূর্ণ করেন হাজিরা। এতে ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান তারা। আর প্রথমবারের মতো লাগেজ ভোগান্তি এড়াতে যুক্ত করা হয়েছে কালার ট্যাগ। সিরাত আল মুস্তাকিমের প্রতিবেদন। এবারই প্রথম হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে কালার ট্যাগ, যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি এবং এটির মাধ্যমে হাজিরা যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি ব্যাগগুলো পৌঁছে যাবে। এ ধরনের ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান হজযাত্রীরা। এটা হচ্ছে যে এখানে সফটওয়্যার থেকে যে একটা নাম্বার দেওয়া হলো, সেই নাম্বারটি আমার পাসপোর্টে এখানে দেওয়া হয়েছে এবং এই নাম্বারটি এই ট্যাগের সাথে আছে। খুব ইজিভাবে আমরা ডকুমেন্টেশন করতে পারছি। সবকিছুই বেটার। আমি 17 হজ করছি, তো এবার আরো অনেক বেটার। রাত 10টা থেকে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় প্রথম হজ ফ্লাইটের ইমিগ্রেশন। তবে কোনো প্রকার দুর্ভোগ কিংবা ঝামেলা ছাড়াই পর্যায়ক্রমে সবগুলো ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হজযাত্রীরা। এবারের হজ ব্যবস্থাপনাকে সহজ ও সুন্দর জানিয়ে হজযাত্রীরা বলেছেন, আল্লাহর রাস্তায় বের হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন তারা। আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদের নিয়ত কবুল করবেন এবং হজকে সহজ করবেন। পরিবার, আত্মীয় স্বজন, দেশ এবং জাতির সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করবেন তারা। দেশ যেন ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে, অবশ্যই দেশ যাতে আরো উন্নতি করে, আরো এগিয়ে যায়, সেই প্রত্যাশাই করবে। আশকোনা হজ ক্যাম্পে বসার জন্য পর্যাপ্ত চেয়ার না থাকায় কিছুটা অভিযোগও করেন অনেকেই। একটা বসার ব্যবস্থা কম, মহিলারা দাঁড়াই থাকে এবং অনেক বয়স্ক মানুষ আছেন যারা দাঁড়াই থাকতে হয়। এই অনেক মশা, এটার জন্য কয়েকদিন আগে থেকেই মশার ঔষধ ছিটানোর প্রয়োজন ছিল। এবছর হজ যাত্রীদের জন্য বিভিন্ন ফিচার সংবলিত মোবাইল অ্যাপ চালু করেছে সরকার। এছাড়া তাদের হজ প্রিপেড কার্ড, মোবাইল সিম রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। প্রতারণার শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে মধ্যরাতে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। সিরাত আল মুস্তাকিমের আরও একটি রিপোর্টে থাকছে বিস্তারিত। চোখে মুখে হতাশা আর খালি হাতে এভাবেই বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মধ্যরাতে দেশে পৌঁছান তারা। তাদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সময় প্রতারণার ও অবিচারের চিত্র তুলে ধরেন এসব রেমিটেন্স যোদ্ধারা। কোম্পানি ভিসা বইলা নিয়ে গেছে, 3 মাস পরে আমরা অবৈধ হয়ে গেছি। আমরা তো আর জানি না যে অবৈধ হলাম।
সবকিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো শ্রমিকরা জানান, পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের। সৌদিতে বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতা ও নীরবতার কথাও তুলে ধরেন তারা। বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে 4বার ফোন করি আমি, উনি কোনো কথাই বলে না। আমরা দূতাবাস বা কারো কোনো সহযোগিতা পাই না। আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়। আমরা যেন আমাদের ফ্যামিলি চালাইতে পারি, আমরা যেন আমাদের ফ্যামিলি নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি, এটাই চাই। এমন প্রতারণার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান রেমিটেন্স যোদ্ধারা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উজানের আকস্মিক ঢলে বিচ্ছিন্ন নেত্রকোনার ভবানীপুর, বিপাকে কয়েক গ্রামের মানুষ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। 6 দফা দাবি আদায়ে আজ থেকে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট শাটডাউন কর্মসূচি পালন করছে পলিটেকনিক শিক্ষার্থীরা। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেয় কারিগরি ছাত্র আন্দোলন। সংগঠনটির দফতর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 6 দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কমপ্লিট কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত 16 এপ্রিল থেকে জোরালো আন্দোলন শুরু করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। পরে তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করে। সেদিন আন্দোলন স্থগিত করা হলেও পরদিনই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে শিক্ষার্থীরা। উজান থেকে নেমে আসা আকস্মিক ঢলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হতে চলেছে নেত্রকোনার ভবানীপুর। খরস্রোতা সোমেশ্বরীর পাহাড়ি ঢলে একমাত্র সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন পাশের ফারংপাড়া, গাউসলপাড়া, আগারপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ। দর্শক, নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢলে গত বছর এভাবেই বিলীন হয় পথঘাট সহ ঘরবাড়ি, মুহূর্তেই নিঃস্ব হয়ে যায় কয়েক হাজার স্থানীয় মানুষ। কয়েক দফার বন্যায় মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন নেত্রকোনার দুর্গাপুর সীমান্তের ভবানীপুর গ্রাম। রাস্তা ভালো না, এই যে সিটু ভাঙা, আমরা কোন পথ দিয়ে যাওয়া আসা করব যদি এই পথটা বন্ধ করে দেয়? রাস্তাটা ব্রিজটা করে দিলে মোটামুটি একটু শান্তি শৃঙ্খলার ভিতরে আসে। যোগাযোগের একমাত্র সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় ভারতের নোম্যান্স ল্যান্ড দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। এই জন্য বাধার মুখে পড়তে হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর। ইন্ডিয়ার রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে খুবই সমস্যা। বাংলাদেশের সীমারেখা তারা ব্যবহার করে আর তাদের সীমারেখা থেকে আমাদেরকে তারাইতেছে, বেড়া দিতেছে। এ নিয়ে বিজিবি বিএসএফ বৈঠক করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। বালু উত্তোলনের একটা বিষয় নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। আমরা বালুটা দিতে পারছি না, ছাপড়াই দিতে পারছিলাম না এই মুহূর্তে। তবে আমরা এই চেষ্টাটা অব্যাহত রাখছি। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। সেখানে 2টা ব্রিজও লাগবে, একটা এই রাস্তার মাঝখানে লাগবে, আর একটা জাস্ট বিজিবি ক্যাম্পে ঢোকার জন্য আর একটা ছোট্ট একটা ব্রিজ লাগবে, সেটাও আমাদের প্রস্তাবনা দেওয়া আছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নেওয়া উদ্যোগ দ্রুত কার্যকর হলে মূল ভূখণ্ডের সাথে আবারও যুক্ত হবেন 4 গ্রামের মানুষ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আজ ব্যাট করবে জিম্বাবুয়ে, তাইজুলের দুর্দান্ত বোলিং। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আদালত নির্দেশ দিলেও শুরু হয়নি এস আলমের জমি দখলের কাজ, প্রশাসক নিয়োগের দাবি। 398 যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম হজ ফ্লাইট, সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা। এবং প্রতারিত হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী, ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার দাবি।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন eকুশে-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।